গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম আনিসুল হকের উপন্যাস মা। পড়ছি এর ৭ম পর্ব। আজাদ, কই যাস? মা জিজ্ঞেস করেন। এই তো স্কাটনে। স্কাটনে? মার বুক কেঁপে ওঠে। স্কাটনে কই যায় আজাদ? তার বাবার বাসায় নাকি? আবুল খায়েরের বাসায় ক্রিকেট খেলতে। মা আশ্বস্ত হন। দেশের অবস্থা খুবই খারাপ। ইয়াহিয়া খান যে কি করছে সেই জানে। শেখ মুজিব ভোটে জিতেছে, তাকে তুমি গদি ছেড়ে দাও, সে দেশ চালাক, তা না। ইয়াহিয়া চলছে ভুট্টুর কথা মতো। শেখ সাহেব কি সেটা মেনে নেবার মতো মানুষ, নাকি বাঙালিরা তাকে তা মানতে দেবে? অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শেখ সাহেব। সবকিছু তার কথা মতো চলছে। যদি মুজিবুর বলে বিকালবেলা অফিস বসবে, তো বিকালবেলায় বসছে, হরতাল হচ্ছে। কিন্তু ইয়াহিয়া কারফিউ দিলে সেটা কেউ মানছে না। রাতের বেলা মিছিল বের হচ্ছে, মিছিলে গুলি চলছে। কতজন যে গুলিতে মারা গেল ইয়ত্তা নাই। মার বুকের মধ্যে হাহাকার করে ওঠে। কত মা ছেলে ছেলে বলে কাঁদছে। মা বেঁচে থাকতে ছেলের মৃত্যু, এর চেয়ে দুঃখের বিষয় আর কি আছে মায়ের কাছে? আহা, আমার ছেলেটাকে সহি সালামতে রেখো মাবুদ। অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা কেঁপে কেঁপে ওঠে। আজাদ বাসা থেকে বেরিয়ে পড়ে নিউ স্কাটন রোডে আবুল খায়েরের বাসার উদ্দেশ্যে। আবুল খায়ের দারুণ ক্রিকেটার। আজাদ বয়েজ ক্লাবের হয়ে ফার্স্ট ডিভিশনে খেলে নিয়মিত। তাদের বাসার ছাদটাও যেন একটা ছোটখাটো ক্রিকেট মাঠ। ওখানে বেশ ক্রিকেট প্র্যাকটিস করা চলে। ক্রিকেটের পাশাপাশি চলে আড্ডা। এছাড়া আর তাদের কী বা করার আছে? কলেজ ইউনিভার্সিটি বন্ধ, অফিস আদালত বন্ধ, রাস্তায় যানবাহন নাই, শুধু আছে মিছিল আর মিটিং। কত সভাই না হচ্ছে। আওয়ামী লীগের, ছাত্রলীগের, ন্যাপের, ছাত্র ইউনিয়নের, দু গ্রুপের, কমিউনিস্টদের, লেখক শিল্পীদের মিটিংয়ের কোনো সুমার নাই। ধারাবাহিক মিটিং প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রত্যেকটাতে লোক সমাগম হচ্ছে প্রচুর। ইতিমধ্যে স্বাধীন বাংলাদেশের পতাকার নকশা করা হয়ে গেছে। বঙ্গবন্ধুর উপস্থিতিতে ছাত্রনেতারা সে পতাকা উত্তোলন করেছে আনুষ্ঠানিকভাবে। পতাকা ওড়ানো হচ্ছে চারদিকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিকে বেছে নেওয়া হয়েছে। বাম দলগুলো আহ্বান জানাচ্ছে স্বাধীনতা ঘোষণা করার জন্য। তারা জনযুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট ছড়াচ্ছে। ছাত্ররাও শেখ মুজিবকে চাপ দিচ্ছে স্বাধীনতার ঘোষণা করার জন্য। সব ঠিক আছে, কিন্তু আজাদরা কি করবে? তারা তো আর কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। কোনো মিটিং মিছিল তাদের জন্য বসে নাই। তারা তাই ক্রিকেট খেলে আর আড্ডা দেয়। মগবাজারের বাসা থেকে নিউ স্কাটন সামান্যই পথ, হেঁটে যাওয়া চলে। রাস্তাঘাট ফাঁকা, শুধু বস্তির পিচ্চিদের একটা মিছিল দেখা যাচ্ছে। তাদের স্লোগান খুব মজার। ইয়াহিয়ার দুই গালে জুতা মারো তালে তালে। দুই হাতে ছেঁড়া জুতা পরে নিয়ে তারা ডাম্বেলের মতো বাজাতে বাজাতে যাচ্ছে। আবুল খায়েরদের বাসার ছাদে গিয়ে দেখা যায় অনেকেই এসেছে। ইব্রাহিম সাহেব খোঁড়াচ্ছে। খেলতে গিয়ে সে চোট পেয়েছে। জুয়েল পরে এসেছে একটা নীল রঙের টি শার্ট, চোখে একটা সানগ্লাস। তাকে দেখাচ্ছে একেবারে ইংরেজি ছবির নায়কের মতো। সৈয়দ আশরাফুল হকের বাসাও কাছেই, সেও এসে গেছে। আশরাফুলও দারুণ ক্রিকেট খেলে। হাবিব আলম আসে খানিকক্ষণ পরে। তার বাসা দিলু রোডে। সবাই কাছাকাছিই থাকে, শুধু জুয়েলের বাসা হাটখোলা। আজাদ জিজ্ঞেস করে, জুয়েল, কেমন করে আসলি? জুয়েল বলে, কেমন করে আসলাম মানে? আজাদ বলে, হরতাল না, গাড়ি ঘোড়া কিছু আছে নাকি? পালকি চড়ে আসলাম। ইয়াহিয়া খানের মাইয়ার লগে আমার বিয়ার কথা চলতেছে না, পালকি করে নিয়ে এলো। আজাদ বলে, আরে আমি জিগায় হেঁটে আসলি নাকি? জুয়েল বলে, না, ক্রলিং করে আসলাম। যুদ্ধ শুরু হইলে ক্রলিং করতে হইব না, তাই হাটখোলা থেকে 4 মাইল রাস্তা ক্রলিং করে আসলাম। আজাদ বলে, আরে জুয়েল খালি পেঁচায়। কাজী কামাল আসে, লম্বা একটা ছেলে। বাস্কেটবল খেলোয়াড়দের লম্বা হতে হয়, আজাদ ভাবে। অথচ ছোটবেলায় কামাল আর আমি একই সমান ছিলাম। আবুল খায়ের বলে, জুয়েল তো জোকসের হাড়ি। উইকেট কিপিং করতে করতে জুয়েল এমন সব জোকস বলে ব্যাটসম্যান হাসতে হাসতে আউট হয়ে যায়। কামাল বলে, তাই নাকি? একটা ছাড় না জুয়েল। আবুল খায়ের বলে, সুপারিটটা ক জুয়েল, সুপারিটটা ক। জুয়েল গা মোচড়ায়, আরে এক যোগ কয়বার কুমু? ইয়াহিয়া, আয়ুব, ভুট্টু 3 জন গেছে পরকালে। ওইখানে প্রত্যেকের ক হয়েছে একটা কইরা ফল আনতে। আয়ুব খান নিয়ে গেছে একটা সুপারি, আর তার পিছন দিয়া সুপারি দিছে ঢুকাইয়া। তারপর আসছে ইয়াহিয়া, সে নিয়ে গেছে কদবেল। তখন হেরা কয় বলে,
এত বড় ফলাংশ সর্বনাশ করছো। এইটা তোমার পিছন দিয়া ঢুকাইতে হইব। শুই না ইয়া হাসে। আরে ব্যাকল হাসিস কেন? ইয়া কয়, আমি তো কদ বেলাচ্ছি। এরপর ভুট্টু আসতেছে, সে আনছে নারকেল। জুয়েলের কৌতুক শুনে সবাই হাসে। নির্দোষ হাসি তা বলা যাবে না। ইয়াহিয়া আর ভুট্টুর শরীরের সঙ্গে বাংলার বাঁশগুলোর কোনো একটা সম্পর্ক স্থাপন করার বাসনায় প্রত্যেকের মন দোষযুক্ত হয়ে আছে। আশরাফুল ব্যাট নিয়ে নেমে গেছে ছাদের উপরেই। খায়ের বল করছে। খায়ের আশরাফুলকে সাবধান করে দেয়, বল ছাদ থেকে পড়ে গেলে কিন্তু আউট। খালি আউট না, 6 রান মাইনাস, আর রেলিংয়ে লাগলে 4। কিছুক্ষণ ক্রিকেট খেলা চলে। তারপর আবার সবাই বসে রেলিংয়ের উপরে। আবার জমে ওঠে আড্ডা। দেশের কি হবে? ইয়াহিয়া আসলে কি চায়? ইন্টারকন্টিনেন্টালে আলোচনার নামে কি হচ্ছে? শেখ মুজিবকে ভুল করছেন? ছাত্রনেতারা 4 খলিফা কেন তাদের চাপ দিয়ে স্বাধীনতা ডিক্লেয়ার করাচ্ছেন না? রুমি আসে। সে বলে, এভাবে হবে না, লড়াই করে স্বাধীনতা আনতে হবে। একদিকে আলোচনার নামে প্রহসন চলছে, আরেকদিকে প্লেনে করে মিলিটারি আনছে। আমার কিছু ভালো লাগছে না। ঘটনা খুব খারাপের দিকে মন নিচ্ছে। মাওসিদ্দিকের লাইন নিতে হবে। গণযুদ্ধের রণনীতি বইয়ে আছে না? জুয়েল বলে, আইসা পড়ছে আমাদের তাত্ত্বিক। শোনো, এক মাইয়া, আমাগো গায়ের মাইয়া, তার সাথে বিয়া হয়েছে এক প্রফেসরের, মহাপণ্ডিত। বাসর রাতে প্রফেসর সাহেব খালি লেকচার দেয়, কয় ফ্রয়েড বলছেন এইভাবে 1 রাত যায় 2 রাত যায়, ফ্রয়েড আর শেষ হয় না। মাইয়া কয়, আপনার যন্ত্রপাতি সব ঠিক আছে তো, তাইলে লেকচার দেন কেন? প্রফেসর কয়, অহনব পূর্ব রাগ চ্যাপ্টারই শেষ হয় নাই, তারপর আইব 4 পে, তারপর আস্তে ধীরে আরো 200 পৃষ্ঠা পড়ে না অ্যাকশন। তা প্রফেসর সাহেব যখন 200 পৃষ্ঠা পড়ানো শেষ করলেন, মাইয়া তখন 8 মাসের প্রেগনেন্ট। প্রফেসর সাহেব কয়, কেমনে হইল? আমি তো তোমারে টাচই করলাম না। মাইয়া কয়, আপনি যে পড়াইছেন এতেই হয়ে গেছে। প্রফেসর কয়, হইতে পারে, আমারই উচিত ছিল প্রিকশন লওয়া। ফ্যামিলি প্ল্যানিং চ্যাপ্টার আগে না পড়ানোয় এই ভুলটা হয়ে গেছে। কি বুঝলা? থিওরি কপসাইবা না? রুমি বলে, আমিও তো তাই বলি, এখন আলোচনার সময় না, এখন চাই ডাইরেক্ট অ্যাকশন। এর মধ্যে এসে পড়েছে ফারুক। সে বলে, তোমরা লেফটিস্টরা যখন নানা রকমের থিওরি দিচ্ছ, বাংলার মানুষ কিন্তু তখন মুক্তির লাইনে অনেক দূর এগিয়ে গেছে। কম তো শুনলাম না ভোটের আগে ভাত চাই। এখন শুনছি এই লড়াই হলো 2 কুকুরের লড়াই। আসল কাজ হলো শ্রেণীশত্রু খতম করা। মানুষ এসবকে পাত্তা দেয় নাই। 6 দফার পেছনে, বঙ্গবন্ধুর পেছনে একযোগে দাঁড়িয়ে পড়েছে। এখন সামনে আর কোনো উপায় নাই। দেশ স্বাধীন হবেই। চারদিকে তো শুধু স্বাধীন বাংলার পতাকা। একজন বলে, আরে ভোটের আগে ভাত চাই, এটা ভাসানী বলেছেন বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করেই, যাতে বাঙালি ভোট ভাগ না হয়, সেই জন্য তিনি সরে গেছেন। আসলে বঙ্গবন্ধু আর ভাসানীর সম্পর্ক তো গুরু শিষ্য, না হলে ধরো পিতা পুত্রের। আচ্ছা, এত যে যুদ্ধ করতেছ, যুদ্ধ আরম্ভ হইলে কে যুদ্ধে যাবা? একজন প্রশ্ন তুলে। হাবিব আলম বলে, আমি যাব। কাজী কামাল বলে, আমিও যাব। জুয়েল বলে, আমি সবার আগে থাকব। রুমি বলে, আমাকে তো যেতেই হবে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। আজাদ, তুই কি করবি? আজাদ বলে, আমি মাকে গিয়ে বলবো, মা আমি যুদ্ধে যাব, তুমি না করো না। যদি অনুমতি দেন অবশ্যই যাব, না দিলে কি করব সেইটা বলতে পারি না। তোরা তো জানিসই আমার মা বেঁচে আছে শুধু আমার মুখের দিকে তাকিয়ে। আজাদ কথা বলার সঙ্গে সঙ্গে পুরোটা আড্ডা নীরব হয়ে যায়। কারণ সবাই জানে আজাদের ব্যাপারটা। সবাই জানে ইস্কাটনের কোন বড়লোক বাড়ির ছেলে আজাদ। শুধু মায়ের সম্মান রক্ষার জন্যে মায়ের সঙ্গে মগবাজারের বাসায় একা পড়ে আছে। আজাদ নিজেকে সবসময়ই নন পলিটিক্যাল বলে পরিচয় দিতে পছন্দ করত। তবে 25শে মার্চ রাতে সে মগবাজারে পিকেটিং করছিল, ব্যারিকেড দিচ্ছিল রাস্তায়। কথা কাজী কামালের মনে আছে। স্পষ্ট সাক্ষ্য পাওয়া যায় জায়েদেরও। জায়েদ বলে, 25শে মার্চ রাতে মগবাজারে আজাদের সঙ্গে আশরাফ সহ মগবাজার ইস্কাটন এলাকার বন্ধুরাও ছিল। হাবিব আলমের মনে আছে, সেও ছিল মগবাজারের মোড়েই। তার সঙ্গে ছিল শেখ কামাল। মেলা রাত পর্যন্ত। আর ছিল জনতা, ছাত্র, যুবক, শ্রমিক। সবার হাতে বাঁশের লাঠি, রড। 12:15টার দিকে শেখ কামাল চলে যায়। আজাদের এ রাতে পিকেটিং করতে যাওয়ার পেছনে একটা প্রত্যক্ষ ব্যক্তিগত ক্ষোভ আছে। আজাদ আর জায়েদ সম্প্রতি দিনের বেলা গিয়েছিল ফরাসগঞ্জে। ওখানে আজাদের বাবার এক কর্মচারীর কাছ থেকে আজাদ মাসোহারার টাকা নিয়মিতভাবে তুলে থাকে।
অসহযোগের ভেতরে তার ব্যবসা বাণিজ্য খারাপ যাওয়ায় একদিন হরতালের বিরতিতে আজাদ জায়েদকে নিয়ে গিয়েছিল ফরাশগঞ্জ মাসোহারার টাকা তুলতে। কর্মচারীটি টাকা দিতে আপত্তি জানিয়েছিল, ওজোর দেখিয়েছিল ব্যাংক বন্ধ, হাতে টাকা নাই। জায়েদ হারামজাদা বলে চেয়ার তুলে ছুঁড়ে মেরেছিল কর্মচারীটার মাথা বরাবর। তাতে কাজ হয়েছিল। কর্মচারী বাপ বাপ বলে টাকা তুলে দিয়েছিল আজাদের হাতে। দুজন টাকা নিয়ে বেবি ট্যাক্সিতে ফিরছিল। পথে একটা জায়গায় ব্যারিকেড। তারা ব্যারিকেডের ওখানে নেমে রাস্তা পার হবে হেঁটে। ঠিক এই সময় কতগুলো পাঞ্জাবি মিলিটারি তাদের দিকে বন্দুক উঁচিয়ে তেড়ে এসেছিল। বলেছিল, ব্যারিকেড নিকাল দো। তারা তাদের রাইফেলের বাট দিয়ে গুতিয়ে গুতিয়ে বাধ্য করেছিল রাস্তার ব্যারিকেড অপসারণের কাজ করতে। কাজটা করতে আজাদের মোটেই ভালো লাগছিল না। আর হারামজাদার ধরনের গালি, সঙ্গে রাইফেলের বাটের মৃদু প্রহার মোটেও সম্মানজনক বলে তার কাছে মনে হচ্ছিল না। সে দাঁতে দাঁত ঘষে পণ করেছিল, সুযোগ পেলেই বেটা পাঞ্জাবিদের ছেঁচা দিতে হবে। মা বসে আছেন ভাত নিয়ে। এশার নামাজ পড়া হয়ে গেছে। তেলাওয়াত করেন প্রতিটা ওয়াক্তের নামাজের শেষে। যায় নামাজে বসে। আজ তাও সমাপ্ত। রাত বাড়ছে। আজাদ কেন এখনো ফেরে না? জায়েদ ফিরে এসেছে। সে উত্তেজিত। আম্মা, একটা পানির ট্যাঙ্ক দিয়ে ব্যারিকেড দিছে মগবাজারের মোড়ে, হেভি হইছে। অহন ইটা ফেলতাছে। দাদারা সমিল থেকে গাছের গুড়ি আনতে গেছে। গাছের গুড়ি ফেললে ব্যারিকেডটা সলিড হইব। মার কেমন যেন ভয় ভয় লাগে। কখন কি হয়, যদি মিলিটারি গুলি করে। রাত বাড়তে থাকলে রাস্তায় ভারী যানবাহন চলাচলের শব্দ শোনা যায়। জায়েদ বাইরে থেকে খোঁজ নিয়ে এসে বলে, ট্যাঙ্ক নামায় দিছে, বুলডোজার নামাইছে। গুলির শব্দ, গোলার শব্দ। জানলায় দাঁড়ালে আকাশে দেখা যাচ্ছে আলো, বোমা ছোড়া হচ্ছে আকাশে। সমস্ত আকাশ হঠাৎ হঠাৎ আলোর বন্যায় ভেসে যাচ্ছে। আর শোনা যাচ্ছে সম্মিলিত মানুষের হইহল্লা। মা বাসার সবাইকে খাটের নিচে শুইয়ে দেন, কিন্তু নিজে বারবার ছুটে যান গেটের দিকে। আজাদ কেন ফেরে না? আজাদ কোথায় গেল? তার কিছু হয় নাই তো? দরজায় ধাক্কার শব্দ। মা দৌড়ে গিয়ে দরজা খোলেন। আজাদ নয়, বাসার। মা বলেন, এসেছো বাবা? বাসার বলে, বাইরের অবস্থা খারাপ। আজাদকে দেখেছ? বাসার উদ্বিগ্ন, আজাদ আসেনি? ঠিক আছে, আমি দেখি ও কোথায়। মা বলেন, না বাবা, তুমি যেও না। কোথায় খুঁজতে যাবে? এই সময় আজাদ ফেরে। বলে, সর্বনাশ হয়ে গেছে, আর্মি নেমেছে। মাইকে অ্যানাউন্স করছে, যেখানেই ব্যারিকেড দেখবে সেখানে গুলি চলবে, আশপাশের বাড়িঘর জ্বালিয়ে দেবে। আরে, তোকে এত কিছু দেখতে শুনতে কে বলেছে? তুই মাটিতে শুয়ে পড়। বাড়ির সবাই মেঝেতে শুয়ে আছে। বোমার আওয়াজ, মেশিন গানের আওয়াজ, রাইফেলের গুলির আওয়াজ, মানুষের আর্তনাদ ভেসে ভেসে আসছে। আজাদ জানলার ধারে যায়। বাইরের আকাশে ট্রেজার হাউস উঠছে মাঝে মধ্যে আকাশ আলোকিত করে, আর চারদিকে আগুনের লেলিহান শিখা। মা বকতে থাকেন, আজাদ, জানলার ধারে যাস কেন? এদিকে আয়, এদিকে আয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়। হে আল্লাহ, জালিমদের জুলুম থেকে তুমি আমাদের রক্ষা করো। 1971-এর 25শে মার্চ রাতে এই ঢাকা শহরে পাকিস্তানি জান্তা তার সামরিক বাহিনীকে ট্যাঙ্ক, কামান, মর্টার সহ নিরস্ত্র বাঙালি ছাত্রাবাস, বস্তি, বাজারের ওপর লেলিয়ে দিয়ে যে গণহত্যার ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তার তুলনা পৃথিবীর ইতিহাসে আর একটাও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। শুধু 25শে মার্চ রাতের ধ্বংসযজ্ঞ, নৃশংসতা, চারিদিকে আগুনের লেলিহান শিখা, কামান লাগিয়ে উড়ে দেওয়া ছাত্রাবাস, ছাত্রাবাস থেকে বের করে এনে কাতারবন্দি করে দাঁড় করিয়ে ছাত্রদের ব্রাশ ফায়ার করে মেরে ফেলা যেন তারা পিঁপড়ার শাড়ি, আর তুমি অ্যারোসেল স্প্রে করে মারলে শত শত পিঁপড়াকে। গণকবর খুঁড়ে মাটি চাপা দেওয়া সেই সব লাশ। এখনো মারা যায়নি কোনো গুলিবিদ্ধ ছাত্রের মাটি চাপা পড়ে তলিয়ে যাওয়ার আগে মা বলে কেঁদে ওঠা শেষ চিৎকার, শিক্ষক আবাসে ঢুকে নাম ধরে ডেকে ডেকে হত্যা করা শিক্ষকদের, তার শিশু সন্তানদের সামনে, তার স্ত্রীর সামনে কামানের তোপ দাগে উড়িয়ে দেওয়া, পুড়িয়ে ভস্মীভূত করা সংবাদপত্র অফিস, আর খুন করে ফেলা সাংবাদিকদের, আর আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া জনবসতি। ভেতরে পুড়ে যাচ্ছে মা আর তার স্তনবৃত্তে মুখ দিয়ে ঘুমিয়ে পড়া শিশু। ভেতরে পুড়ে যাচ্ছে বৃদ্ধ, তার মুখ থেকে এখনো শেষ হয়নি বিপদ তাড়া নিয়া আজানের আল্লাহু আকবার ধ্বনি। মাংস পোড়া গন্ধে ভারী হয়ে উঠছে বাতাস, আর সে মাংস মানুষের। আর ভীত সন্ত্রস্ত পলায়নপর মানুষদের নির্বিচারে গুলি করে হত্যা,
পুলিশ ব্যারাকে আগুন লাগিয়ে জীবন্ত দগ্ধ করে মারা বাঙালি পুলিশদের, ইপিআর ব্যারাকে হামলা চালিয়ে জ্বালিয়ে পুড়ে গুলি করে মারা বাঙালি ইপিআর সদস্যদের, সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘেরাও করে ভেতরে আশ্রয় নেওয়া মানুষদের নির্বিচারে পাখি মারার মতো করে হত্যা করা, লাশি আর রক্তে ভেসে যাচ্ছে বুড়িগঙ্গা। যেন হঠাৎ মাছের মড়ক লাগায় নদীতল ছেয়ে গেছে মরা মাছে। না, কোথাও পানি দেখা যাচ্ছে না, লাশ আর লাশ। আর সেসব মাছ নয়, মানুষ। ঢাকার সবগুলো পুলিশ স্টেশনে টেবিলের উপরে উপুর হয়ে আছে বাঙালি ডিউটি অফিসারের গুলি খাওয়া মৃতদেহ। দমকল বাহিনীর অফিসের ইউনিফর্ম পরা দমকল কর্মীরা শুয়ে আছে, বসে আছে, গুলিবিদ্ধ হয়ে দেয়ালে আটকে আছে লাশ। ঢাকার সবগুলো বাজারে আগুন দেওয়া, পাতার পর পাতা শুধু এই পৈশাচিকতা, এই আগুনের, লাশের, হত্যার, আর্তনাদের আর মানুষ মারার আনন্দে উল্লাসে ফেটে পড়া সৈনিকদের অট্টহাসি আর মদের গেলাসিয়ে মাতাল কণ্ঠে সাবাস সাবাস, আরও খুন, আরও আগুন, আরও রেপ বলে জেনারেলদের চিৎকারে ফেটে পড়ার বর্ণনা লেখা যাবে শত পৃষ্ঠা, সহস্র পৃষ্ঠা, নিযুত পৃষ্ঠা। তবু বর্ণনা শেষ হবে না, তবুই বাস্তবতার প্রকৃত চিত্র আর ফুটিয়ে তোলা সম্ভব হবে না। কেই বা সব দেখেছে একবারে। যে দেখেছে রাজারবাগে হামলা, তার কাছে ওই তো নরক। যে দেখেছে ইপিআরে হামলা, এক জীবনে সে আর কোনোদিনও স্বাভাবিক হতে পারবে না। যে অধ্যাপক ভিডিও করেছেন জগন্নাথ হলের মাঠে সারিবদ্ধ ছাত্রদের গুলি করে মেরে ফেলার দৃশ্য, তিনিও তো ঘটনার সামান্য অংশই চিত্রায়িত করতে পেরেছেন মাত্র। যে সাইমন রিং বিদেশি সাংবাদিকদের বহিষ্কার এড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রান্নাঘর দিয়ে পালিয়ে গিয়ে লন্ডনের দি ডেইলি টেলিগ্রাফে পাঠিয়েছিলেন জেনোসাইড ইন বাংলাদেশ, সাম উইটনেস অ্যাকাউন্টস, হাউ ড্যাকা পেইড ফর ইউনাইটেড পাকিস্তান, তিনি নরকের বর্ণনা সামান্যই দিতে পেরেছিলেন। 25শে মার্চ রাতে সারাটা শহরে পাকিস্তান আর্মি কোন জাহান্নাম প্রতিষ্ঠা করেছে তার বর্ণনা আস্তে আস্তে ঢাকাবাসী জানতে, বুঝতে, উপলব্ধি করতে শুরু করে। কারফিউ উঠিয়ে নেবার পরে যারা রাস্তায় বেরোয় তারা দেখতে পায় শুধু লাশ আর লাশ। রাজারবাগের আশেপাশে যাদের বাসা ছিল তারা ওই রাতে প্রত্যক্ষ করেছে সারা রাত গুলির মধ্যে কোনো রকমে মাথা বাঁচিয়ে উপলব্ধি করেছে পাকিস্তানি সৈন্যদের নৃশংসতা। কামান মর্টার দিয়ে গোলা তো ছোড়া হয়েছিল রাজারবাগ পুলিশ লাইনে, চারদিক থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তাদের ক্যাম্পে। পানির ট্যাঙ্কে যে বাঙালি পুলিশ পজিশন নিয়েছিল তারা মারা গেছে ফুটন্ত পানিতে সেদ্ধ হয়ে। আলতাফ মাহমুদের বাসা ছিল রাজারবাগ পুলিশ লাইনের খুব কাছে। তারা দেখতে পেয়েছিল সেই দোজকের খানিকটা। ভোর হতে না হতে প্রতিরোধকারী বাঙালি পুলিশরা আর টিকতে না পেরে একজন দুজন করে পালিয়ে যাচ্ছিল এদিক ওদিক। তাদেরই দুজন আসে আলতাফ মাহমুদের বাসায়। তারা তাদের পোশাক খুলে সাধারণ লুঙ্গি শার্ট ধান নিয়ে পরে অস্ত্র রেখে পালিয়ে যায়। এরকম পলায়ন পর বাঙালি পুলিশদের আশ্রয় দিয়েছিল, পোশাক দিয়েছিল আশপাশের অনেক বাঙালি পরিবার। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর মনে আছে 25 মার্চ রাতে রাস্তায় গাছ কেটে সুয়ারেজ পাইপ ফেলে তারা ব্যারিকেড দিচ্ছিল। 11টা, 11:30টার দিকে ট্যাঙ্ক, আর্মড কার নিয়ে আর্মির রাস্তায় নেমে আসে গুলি করতে করতে। রাতের বেলা জোনাকি সিনেমা হলের কাছে হাসানের বাসায় আশ্রয় নেয় সে। সারা রাত রাজারবাগে পুলিশের সঙ্গে পাকিস্তানি আর্মির যুদ্ধ হয়। ভোরবেলা বাচ্চু বেবির বাসা হয়ে পল্টন লাইনের নিজের বাসায় ফিরছে গলিপথে। দেখতে পায় বাঙালি পুলিশরা পালিয়ে যাচ্ছে। বাচ্চুদের কাছেও তারা অস্ত্র রেখে যায়। তখনও ধোঁয়া উঠছে শান্তিনগরে। রাজারবাগে জোনাকির সামনের রাস্তায় লাশ পড়ে আছে। 26 মার্চ 1971। বাইরে কারফিউ। আজাদার বাসায় বসে আছে। কি করবে বুঝে উঠতে পারছে না। মার কঠোর নিষেধ, বাইরে যাবার চেষ্টা করা যাবে না। জায়েদ উসখুস করছে। তার মতলব একবার গলির মুখে গিয়ে দেখে ঘটনা কি। মাঝে মধ্যে ট্যাঁ ট্যাঁ করে গুলির শব্দ ভেসে আসছে। ছাদে গিয়ে তাকালে এদিক ওদিকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। আবার গোলাগুলির শব্দ, খুব কাছ থেকে আসছে শব্দ। মনে হয় শেল এসে পড়ছে এই বাসারই ওপরে। আজাদের মা দৌড়ে আসেন। আজাদ কোথায়? আয় আয়, শুয়ে পড়। জায়েদ কোথায়? এই, তুই আবার উঠে পড়ছিস কেন? শো বলছি। একটু পরে আবার শব্দ থেমে যায়। আজাদ রেডিও অন করে। রেডিও পাকিস্তান থেকে একটা অপরিচিত কণ্ঠ ভেসে আসছে। কোনো অবাঙালি হবে হয়তো। না ইংরেজি, না উর্দু, না বাংলা। এক অদ্ভুত ভাষায় সে ঘোষণা পাঠ করে চলেছে। সবই সামরিক বিধি। টিক্কা খানের সামরিক বিধি বমন করে চলেছে রেডিওটা।
কি করা যাবে না এলান করছে। আর বলা হচ্ছে প্রেসিডেন্ট রাজা মোহাম্মদ ইয়াহিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আজাদ রেডিওর নব ঘোরাতে থাকে। আকাশবাণী শোনা যায়। এদের খবরটা শুনলে হয়। আকাশবাণীর ইংরেজি খবরে বলা হয়, ওয়েস্ট পাকিস্তান হ্যাজ অ্যাটাকড ইস্ট পাকিস্তান। আবার গুলির শব্দ। সবাই চুপ করে আছে, কিন্তু এরই মধ্যে হঠাৎ তাদের বাসার দরজায় কে যেন ধাক্কা দেয়। কে? এই ঘোর দুর্যোগের মধ্যে কে? বাসার সবার নিঃশ্বাসের শব্দ শোনা যাবে এমন নিস্তব্ধতা। আবার কড়া নাড়ার শব্দ। আজাদ বলে, কে? কিন্তু তার গলা থেকে শব্দ ঠিকমতো বেরোচ্ছে না। সে কেশে গলা পরিষ্কার করে নেয়। কে? সে এবার স্পষ্ট গলায় বলে। মা ছুটে আসেন, ফিসফিস করে বলেন, আজাদ তুই ঘরে যা, আমি দেখছি। মা জানলার বন্ধ কপাটের ফাঁক দিয়ে উকি দিয়ে বোঝার চেষ্টা করেন কে। বুঝতে পারেন না। তারপর জানলাটা খুলে বারান্দায় তাকান। না, কেউ না। 27 মার্চ। আজ সকালে কারফিউ নাই। দুপুর থেকে আবার শুরু হবে। আজাদ আর বাসার বের হয়। রেললাইনের পথ ধরে ছুটে চলেছে হাজার হাজার মানুষ। নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা। প্রত্যেকের হাতে সাধ্যমতো ব্যাগ, সুটকেস, পোটলা। কারো কোলে বাচ্চা। সবার চোখে মুখে ভয়। সবাই যেন ওই মৃত্যুপুরী ছেড়ে পালিয়ে কোনো রকমে পেতে চাইছে একটুখানি জীবনের স্মরণ। একটা ছোট্ট ছেলে মাথায় একটা বড় ট্রাঙ্ক নিয়ে চলেছে। আজাদ আর বাসার কেউ কোনো কথা বলে না। তারা আরেকটু এগিয়ে যায়। আউটার সার্কুলার রোডে হোটেল দ্য প্যালেসের সামনে দেখতে পায় পড়ে আছে একটা লাশ। আজাদ চমকে ওঠে, কিন্তু এটা কিছুই নয়। আরও অনেক লাশ তাদের দেখতে হবে। তারা রাজারবাগের দিকে এগোয়। পথে পথে ছড়িয়ে আছে লাশ। গুলিবিদ্ধ শরীর থেকে বেরোনো রক্ত শুকিয়ে পড়ে আছে রাস্তায়। পুলিশ ব্যারাক থেকে এখনো ধোঁয়া উঠছে। কুকুরের টানাটানি করছে লাশ নিয়ে। কত যে লাশ পড়ে আছে ইতস্তত ইয়ত্তা নাই। আজাদ আর বাসার এতক্ষণ কেউ কোনো কথা বলে নাই। হঠাৎ বাসার রাস্তার ধারে বসে পড়ে। আজাদ জিজ্ঞেস করে, কি হলো? বাসার একবার ওয়াক করে ওঠে। খারাপ লাগছে? আজাদ দেখতে পায় বাসারের পুরোটা কপাল ঘামছে। বোধহয় তার পেটের ভেতরটা গুলিয়ে উঠছে। বমি করবে না কিসে? কিন্তু সকালে তারা নাস্তা করে বের হয় নাই। দুজনেরই পেট খালি। বমি হবে না, শুধু পিত্ত উগড়ে উঠবে, কষ্ট হবে। আজাদ একটা কাগজ কুড়িয়ে এনে বাসারের মাথায় বাতাস করে। সঙ্গীর বিবমিশা দেখে তারও বমি পাচ্ছে। বাসারের চোখ মুখে একটু পানি ছিটাতে পারলে হয়তো ওর ভালো লাগত। ওই যে দূরে রাস্তার ধারে একটা পানির কল দেখা যাচ্ছে। আজাদ বলে, দাঁড়া, তোর জন্য একটু পানি নিয়ে আসি, চোখে মুখে পানি দিবি। পানির কলের কাছে সে যায় বটে, কিন্তু পানি সে নেবে কি করে? আজলা ভরে পানি নিলেও বাসারের কাছ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। সে পকেট থেকে রুমাল বের করে ভিজিয়ে নেয় রুমালটা। তারপর বাসারের কাছে এসে ভেজা রুমাল দিয়ে বাসারের চোখ, মুখ, কান, ঘাড় মুছে দেয়। বাসারের খানিকটা আরাম লাগে। সে বলে, এখন ঠিক আছি, চলো বাসায় ফিরে যাই। তারা বাসায় ফিরে আসে। মা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছেন, হেই, তোরা কই গিয়েছিলি? বলে যাবি না? নাস্তা না করে কেউ বাইরে যায়? দুপুরের আগে হঠাৎ তাদের বারান্দায় বুটের শব্দ। দরজায় নক। জায়েদ এগিয়ে গিয়েছিল। জানলা দিয়ে তাকিয়ে দেখে, সর্বনাশ, 2 জন সৈন্য, মিলিটারি সদস্য। তাদের হাতে আগ্নেয়াস্ত্র। সে প্রমাদ কোণে। জায়েদ দৌড়ে ভিতরে আসে। আজাদ আর বাসার তখন রেডিওর নব ঘোরাচ্ছে। কোন রেডিও কি বলে শোনা দরকার। আকাশবাণী, বিবিসি, ভয়েস অব আমেরিকা, ঢাকা, সবই সে একের পর এক শুনছে। জায়েদ গিয়ে হাজির সেখানে। দাদা, দাদা। জায়েদের কণ্ঠে ফিসফিসানি। কি হয়েছে দাদা? জায়েদ কথা থামিয়ে প্রথমে একটা শ্বাস নেয়। তারপর বলে, বাসাত মিলিটারি আইছে। মিলিটারি? আজাদ আর বাসার একই সঙ্গে বলে ওঠে, মিলিটারি? মিলিটারি? তাদের হতবিহ্বল দেখায়। তারা এখন কি করবে? দরজা থেকে শোনা যায়, আজাদ, আজাদ আছো নাকি? বাঙালির গলা। আজাদ এগিয়ে যায় বারান্দার দরজায়। কে? সে কণ্ঠ উঁচিয়ে বলে, আমি সালেক, তোমার সেন্ট গ্রেগরির ফ্রেন্ড। আজাদ তাড়াতাড়ি দরজা খোলে। সালেক চৌধুরী তার ঘনিষ্ঠ বন্ধু। এ বাসাতেও সে একবার এসেছে। আর্মিতে আছে। আসো, আসো। সালেক ভেতরে ঢোকে। সেনাবাহিনীর পোশাকে তাকে একটু অন্যরকম যে লাগছে না তা নয়। তার সঙ্গে তার এক সহকর্মী হবে। সালেক ঢুকেই বলে, দরজা বন্ধ করে দাও। ও আমার বন্ধু ক্যাপ্টেন মাহমুদ। মাহমুদ, এই হলো আজাদ। তোমাকে তো এর কথা বলেইছি। আজাদ, শোনো, ক্যান্টনমেন্টের অবস্থা খারাপ। আমরা পালিয়ে এসেছি, পালিয়ে চলে যাব। তুমি এক কাজ করো, আমাদের দুজনকে তোমার 2 সেট কাপড় দাও। কারফিউ আরম্ভ হবার আগেই ঢাকা ছাড়তে হবে। আজাদ বলে,
বসো, দিচ্ছি। মা এগিয়ে আসেন, সব শোনেন। তার চোখে মুখে উদ্বেগ। তিনি বলেন, বাবারা, তোমরা কিছু খেয়েছ? সালেক বলে, খালাম্মা, খেতে হবে না, আগে ঢাকার বাইরে যেয়ে নেই। মা বলেন, বাবা, আমি ভাত তুলে দিয়েছি, ভাত খেয়ে তারপর যেও। সালেক বলে, সময় হবে না খালাম্মা। জায়েদ তখন পাশের ঘরের দরজার সামনে দিয়ে বারবার হাঁটাচলা করছে আর বোঝার চেষ্টা করছে কারা এলো। পরে যখন বোঝে এ তো সালেক ভাই, তখন সে ঢোকে ঘরে। টেবিলের উপরে দুটো অস্ত্র রাখা, সেসবের দিকে তার অভিনিবেশ। আজাদ তাদের দুজনকে প্যান্ট শার্ট স্যান্ডেল দেয়। তারা কাপড় পাল্টে নেয়। অস্ত্র দুটো তারা নেয় একটা চটের বস্তায়। তারপর বলে, আজাদ, উঠি রে। আজাদ বলে, কোন দিকে যাবা? সালেক বলে, জানি না, আল্লাহ ভরসা। মা আসেন। বাবা, আর 5টা মিনিট বসো, ভাত হয়ে এসেছে। সালেক আর মাহমুদ ঘড়ি দেখে। না খালাম্মা, হাতে সময় আছে আর 8 ঘন্টা। এর মধ্যে সদরঘাট দিয়ে নদী পার হয়ে যেতে চাই। তাহলে বাবা একটু চিরা ভিজে দিই, গুড় দিয়ে মেখে দিই, খেয়ে যাও। বা দৌড়ে চিরা ভেজাতে চান। সালেক বলে, খালাম্মা, না, থাকুক, দেরি হয়ে যাবে, আমরা যাই। চিরা ভেজানোই থাকে। সালেক আর মাহমুদ সিভিল ড্রেসে বেরিয়ে যায়। ঘরে পড়ে থাকে তাদের সামরিক পোশাক, বেল্ট, জুতা, টুপি। মা সেগুলো একটা বস্তায় ভরে রান্নাঘরের পেছনে কাঠের স্তূপের আড়ালে রেখে আসেন। জায়েদের চোখ পড়েছে বেল্ট দুটোর দিকে। এক ফাঁকে সে বেল্ট দুটো সরিয়ে নেবে, মনে মনে পরিকল্পনা আটে। তবে এ পরিকল্পনা সে বাস্তবায়িত করতে পারে না। 2 দিন পরেই কারফিউয়ের বিরতিতে আম্মার নির্দেশে পুরোটা বস্তা মাথায় করে নিয়ে সে ফেলে দিয়ে আসে এফডিসির পুকুরে। আজাদ ধীরে ধীরে জানতে পারে বিশ্ববিদ্যালয় এলাকায় সারি বেঁধে হত্যা করা হয়েছে ছাত্রদের, বাসায় গিয়ে গুলি করে খুন করা হয়েছে শিক্ষকদের, ছাত্রী হলে গিয়ে নারকীয় নির্যাতন করা হয়েছে মেয়েদের। তার হাতের মুঠো শক্ত হয়ে আসে, ক্রোধের আগুনে শরীর হয়ে ওঠে তপ্ত। তবে রাজনীতির সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ না থাকায় ঠিক কী করা উচিত সে বুঝে উঠতে পারে না। কিন্তু সেই সময় তার বন্ধুরা, পরবর্তীকালে যারা তার সহযোদ্ধা হবে, তাদের অনেকেই যুদ্ধের ময়দানের সন্ধানে ঘর ছেড়ে বেরিয়ে যায়। শহীদুল্লাহ খান বাদল, আশফাক সামাদ, বদিউল আলম, মাসুদ ওমর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 ছাত্র বেরিয়ে পড়ে যুদ্ধের সন্ধানে। তারা শুনতে পায় গাজীপুরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যরা লড়াই করছে পাকিস্তানি বাহিনীর সঙ্গে। সেখান থেকে তারা পিছু হটে ময়মনসিংহ যাবে, এটাই স্বাভাবিক। সুতরাং বাদল, আশফি, ওমর, বদি 4 তরুণ কারফিউ তুলে নেবার কয়েক ঘন্টার বিরতির মধ্যেই ঢাকা ছেড়ে ময়মনসিংহের পথে পা বাড়ায়। বাচ্চু, আসাদ এবং লক্ষাধিক ঢাকাবাসী 27 মার্চে কারফিউ তুলে নেবার ফাঁকে তাদের সংগ্রহিত অস্ত্রশস্ত্র সহ বুড়িগঙ্গা পেরিয়ে আশ্রয় নেয় জিঞ্জিরায়। সেখানেই তারা প্রথম শুনতে পায় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের ঘোষণা। মেজর জিয়া, শমশের মবিন চৌধুরী, ক্যাপ্টেন ভুইয়া আর আব্দুল হান্নানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা। মুক্তিযোদ্ধাদের অনেকেই এখনও মনে করতে পারে মেজর জিয়ার কণ্ঠস্বর তাদের অনুপ্রাণিত করেছিল খুবই, কারণ তারা আর্মি খুঁজছিল। বাঙালি আর্মি বিদ্রোহ করেছে শুনে তারা বুঝতে পেরেছিল যুদ্ধ সত্যই শুরু হয়ে গেছে। রেডিওর ঘোষণা ত্রিমোহনীতে শুনতে পায় শাহাদাত চৌধুরী আর ফতে, যারা সেখানে গিয়েছিল যুদ্ধক্ষেত্রের খোঁজে। রেডিওতে কান পেতে এ ঘোষণা শুনে যেন জেগে ওঠে ত্রিমোহনী। উৎসব শুরু হয় সেখানে। ত্রিমোহনীতে তারা দেখা পায় রাজার বাগে যুদ্ধ করা 4 জন পুলিশের। তাদের সমস্ত অস্তিত্ব তখন প্রতিরোধ আর প্রতিশোধের জন্য উন্মুখ। তারাও খুঁজছে যুদ্ধক্ষেত্র। ইস্টবেঙ্গল রেজিমেন্টের 2 ট্রাক সৈন্য তারাবো পর্যন্ত এসে পড়লে সে খবর নিয়ে আসে ফতে চৌধুরী। তবে যুদ্ধ 25শে মার্চ রাতেই শুরু হয়ে গিয়েছিল। রাজারবাগে পুলিশের প্রতিরোধে, পিলখানা ইপিআরের নাছোড় সাহসিকতায় আর নয়াবাজারের নাদির গুন্ডার এলএমজির গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া পাকিস্তানি সৈন্যদের পিছু হটে যাওয়ার মধ্য দিয়ে সারা দেশে বাঙালি সৈন্যদের বিদ্রোহ আর আত্মত্যাগ আর প্রতিরোধে 25শে মার্চ রাতে শুধু ঢাকায় নয়, সারা দেশে পাকিস্তানি মিলিটারি ব্যাপক গণহত্যা চালিয়ে তোপের মুখে চিরকালের জন্য স্তব্ধ করে দিতে চেয়েছিল বাঙালি মুক্তির আকাঙ্ক্ষাকে। শুধু 25শে মার্চ রাতে নয়, 2 এপ্রিল জিঞ্জিরায় যে গণহত্যা সংঘটিত হয়েছিল তাকে এখনো বাচ্চু, আসাদ বা যে কোনো প্রত্যক্ষদর্শীর দোজক দেখার দুঃসহ স্মৃতি ছাড়া আর কিছুই মনে হয় না। প্রাণভয়ে ভীত আশ্রয় সন্ধানী প্রায় লাখখানেক ঢাকাবাসী আশ্রয় নিয়েছে বুড়িগঙ্গার ওপারে। তাদের কারো কারো কাছে দেশি অস্ত্র, 1-2 বন্দুক, পুলিশ কিংবা ইপিআরের ফেলে যাওয়া 303। ভোরবেলা হঠাৎ পাকিস্তানি আর্মির লঞ্চ আর স্টিমার যোগে চলে আসে নদীর এপারে।
অতর্কিতে বাচ্চুরা টের পেয়ে পেছাতে পেছাতে সৈয়দপুরে সরে আসে, আর পেছনে তাকিয়ে দেখতে পায় আকাশে হেলিকপ্টার জেট উঠছে, আর হাজার হাজার মানুষ পালাচ্ছে দিক বিদিক, আর আর্মিরা কি একটা পাউডার নাকি পাইপ দিয়ে ফুয়েল ছিটিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। মানুষ পুড়ে যাচ্ছে আর ছুটে যাচ্ছে, ছুটন্ত মানুষ পুড়ছে, পুড়ন্ত মানুষ ছুটছে, ছুটন্ত মানুষ ফুটন্ত জ্বলন্ত, হাজার হাজার ছুটন্ত অগ্নিকুণ্ড, আর চিৎকার, পুরোটা জনপদ পড়ছে, আর গুলি রিকোয়েললেস রাইফেল থেকে আর হেলিকপ্টার জেট থেকে। ছুটন্ত মানুষ পড়ে যাচ্ছে, ধরাশায়ী হচ্ছে, হাজার হাজার মানুষ পড়ে গেল, মরে গেল, মরে গেল তো বেঁচে গেল, অন্তত 10,000 মানুষ সেদিন মারা পড়েছে জিঞ্জিরায়। এই বিবরণ আজাদ জানতে পারবে, আর তার মনে হবে ট্রুম্যানের কথা। হ্যারি এস ট্রুম্যানের আত্মজীবনের একটা বই তাকে পড়তে হয়েছে MA ক্লাসের জন্য। আন্তর্জাতিক সম্পর্ক ক্লাসে ইয়ার অফ ডিসিশনস, হিরোশিমায় যখন বোমা ফেলা হয়, আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান তখন বাইরে লাঞ্চ করছিলেন। বোমা ফেলার পরে তাকে জানানো হয় নিউক্লিয়ার টেস্টের চেয়েও এবার ধ্বংস হয়েছে অনেক বেশি। ট্রুম্যান বলেছিলেন, ইতিহাসের সবচেয়ে বড় জিনিস হলো এটা, চলো বাড়ি যাই। এই বোমা 20,000 টন TNT সমান শক্তিশালী। জিঞ্জিরার দিকে পালাতে গিয়ে সঙ্গীতজ্ঞ বারিন মজুমদার আর ইলা মজুমদারের আঙুল থেকে একসময় খুলে যায় তাদের বছর 7 বয়সী মেয়ে মধুমিতার হাতের মুঠো। তারা তাকে ডাকতেন মিতু বলে। তারপর মিতু মিতু বলে ইলা মজুমদার কত ডাকলেন, বারিন মজুমদার কত ডাকলেন, তাদের ছোট ছেলে পার্থ কত ডাকল। মধু আর ফিরে এলো না। যে যায় সে আর ফিরে আসে না। কিন্তু মায়েরা প্রতীক্ষায় থাকে। তাদের প্রতীক্ষা দেশ স্বাধীন হওয়ার 14 বছর পরেও ফুরায় না। যুদ্ধের খোঁজে ঢাকার ছাত্ররা বেরিয়ে পড়ে অনেকেই। যেমন বাচ্চু পায়ে হেঁটে চলে যায় দাউদকান্দি হয়ে কুমিল্লা। সেখান থেকে শুনতে পায় যুদ্ধ হচ্ছে মিরেশ্বরাই। পায়ে হেঁটে চলে যায় চট্টগ্রাম। সেখান থেকে ফিরে আসে ঢাকায়। তারপর পেয়ে যায় 2 নম্বর সেক্টর থেকে পাঠানো বার্তা, খালেদ মোশাররফ গেরিলা অপারেশনের জন্য ঢাকার ছাত্রদের চান। গোপনে ঢাকা ত্যাগ করে সীমান্তের ওপারে মেঘালয় যেতে থাকে ছাত্ররা। জুনের প্রথম সপ্তাহে মেজর খালেদ মতিনগর থেকে মাইল 10 দূরে মেলা ঘরে একটু ঘন জঙ্গলের মধ্যে স্থাপন করেন এই নতুন ক্যাম্প। সেখানে যোগ দেয় মানিক, ওমর, মাহবুব, আসাদ। বাস্কেটবল খেলোয়াড় কাজী কামাল মতলবে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়ি হয়ে পৌঁছে যায় মতিনগর মুক্তিযোদ্ধা ক্যাম্পে 6-7 জনের একটা দলের সদস্য হিসেবে। বদি, শহীদুল্লাহ খান, বাদল, আশফাক, সামাদ ইতিমধ্যে পৌঁছে গেছে। পৌঁছে যায় শাহাদাত চৌধুরী, যুদ্ধদিনে যাকে ডাকা হবে সাচো বলে। সাচো মেজর খালেদ মোশাররফের প্রিয় তরুণে পরিণত হবেন। আর শহীদুল্লাহ খান বাদল কাজ করে যাবে সেক্টর 2 হেডকোয়ার্টার মতিনগরের গুরুত্বপূর্ণ এক স্টাফ হিসেবে, যতক্ষণ না তাকে যুদ্ধের শেষের দিকে এসে বাম সন্দেহে সরিয়ে নেওয়া হবে কলকাতায়। প্রতিটা তরুণের নিজের ঘরদোর, মা বাবা ছেড়ে যুদ্ধে যাওয়ার আছে এক একটা স্মরণীয় গল্প। কাজী কামালের যাওয়ার কথা ফতে চৌধুরীর সঙ্গে। নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়ে একটু দেরি করে ফতে চৌধুরীর বাসায় পৌঁছে কাজী কামাল। ফতে নয়, দেখা পায় তার ভাই শাহাদাত চৌধুরীর। শাহাদাত বলে, তুমি দেরি করে ফেলেছ, ওরা তো তোমার জন্য ওয়েট করতে করতে শেষে চলে গেল। এখনও সদরঘাট যাও, দেখা পেতেও পারো, মতলবের লঞ্চে খুঁজো। কাজী কামাল বেরিয়ে যায় ঝড়ের বেগে। সদরঘাটে গিয়ে ঠিকই ধরা পায় সে ফতেদের। ফতে তাকে বলে, আসছো ভালো করছো, কিন্তু প্রত্যেকের 170 টাকা লাগবে পথের খরচ আর হাত খরচ হিসেবে। তোমার টাকা আনছো? কাজী কামালের মুখ শুকিয়ে যায়। সে তো টাকা আনে নাই। যুদ্ধে যেতে যে টাকা লাগে তা সে জানবে কি করে? আমি আইতাসি বলে সে লঞ্চ থেকে নেমে যায়। ফতে চিন্তায় পড়ে যায়, কাজী কি আবার টাকা জোগাড় করতে বাসায় ফিরে গেল নাকি? তাহলে তো তাদের কাজীকে ছেড়েই চলে যেতে হবে। কাজী কামাল কিন্তু লঞ্চে ফিরে আসে মিনিট 10 মধ্যেই। তার হাতে তখন টাকা। সে টাকাটা ফতের হাতে তুলে দেয়। ফলে ফতে বিস্মিত, টাকা পেলে কই? কাজী কামাল তার বা হাতের কবজি দেখায়। সেখানে ঘড়ির বেল্ট পরা সাদা দাগটা রয়ে গেছে, কিন্তু ঘড়িটা নাই। বুঝলা না, ফুটপাতে নাইমা ঘড়িটা বেইসা দিয়ে আইলাম। তার মুখে বিজয়ের হাসি। রুমি তার মা জাহানারা ইমামকে বলে, মা, আমি যুদ্ধে যাব। জাহানারা ইমাম মুশকিলে পড়েন। তার ছেলের কি বা এমন বয়স? কেবল ISC পাশ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আবার আমেরিকার ইলিয়ন ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও সে ভর্তি হয়ে গেছে। 5 মাস পরে ওখানে তার ক্লাস শুরু হবে।
কদিন পরেই তার আমেরিকার উদ্দেশ্যে ফ্লাই করার কথা। সে কিনা বলছে যুদ্ধে যাবে। জাহানারা ইমামের মাতৃহৃদয় বলে, না, রুমি যুদ্ধে যাবে না। সে আমেরিকা যাবে পড়তে, নিরাপদে থাকবে, দেশে ফিরে এসে স্বাধীন দেশের সেবা করবে। অন্যদিকে তার সচেতন দেশপ্রেমিক স্বার্থত্যাগী হৃদয় বলছে, এ শুধু স্বার্থপরের মতো কথা। দেশের জন্য দেশের ছেলে তো যুদ্ধে যাবেই, তুমি কেন তাকে আটকে রাখতে চাও? মা বলে, আর ছেলেরা মায়ের ছেলে নয়? তখন জাহানারা ইমামের মনে হয়, অন্য ছেলেদের মতো যদি রুমি বিছানায় কোলবালিশ শুয়ে রেখে চুপিসারে চলে যেত, তাকে আর এই যন্ত্রণা সহ্য করতে হতো না। কিন্তু ছোটবেলা থেকেই তিনি ছেলেকে শিখিয়েছেন, মাকে লুকিয়ে কোনো কিছু করতে যেও না, যা করতে চাও মাকে জানিয়ে করো। এখন রুমি বিতর্কের চ্যাম্পিয়ন। সে যুদ্ধে যাওয়ার সপক্ষে যুক্তি দেয়। সে যুক্তির তোরে হেরে যান মা। শেষে বলেন, যা, তোকে দেশের জন্য কোরবানি করে দিলাম, যা, তুই যুদ্ধে যা। মুক্তিযোদ্ধারা জানে পরে বহুদিন রুমির মা জাহানারা ইমাম তার এই উক্তির জন্য আফসোস করেছেন। অবোধ মাতৃহৃদয় বারবার দগ্ধ হয়েছে অনুশোচনায়। কেন তিনি কোরবানি কথাটা বলতে গেলেন? আল্লাহ বুঝি তার কোরবানির কথাটাই কবুল করে নিয়েছিলেন। আর হাবিবুল আলমের মনে পড়ে যায় যে পাশবালিশ বিছানায় শুয়ে রেখে এক ভোরে তিনিও পালিয়েছিলেন মুক্তিযুদ্ধের অজানা প্রান্তর আর অনিশ্চিত জীবনের উদ্দেশ্যে। এপ্রিলের 7 বা 8 তারিখ আহমেদ জিয়া আলমদেরই এক বন্ধু আলমদের স্কাটনের বাসায় আসে। বলে, দোস্ত, একটু রাজশাহী হাউসে আসতে পারবি? কেন রে? আছে, ঘটনা আছে। জিয়া কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, মেজর খালেদ মোশাররফ ডাকছে। কই? ফ্রন্টে। উনি তো ওনার 4 বেঙ্গল নিয়ে 27 মার্চে রিভোল্ট করছে। মুক্তিবাহিনীতে উনি ঢাকার ছাত্র চান। তুই যাবি কি যাবি না এটা আলোচনা করব। আরও 2-1 আসবে, তুই আয়, তুই তো স্কাউট। হাবিব বলে, মেজর খালেদ মোশাররফের নাম তো শুনি নাই। মেজর জিয়াউর রহমানের ঘোষণাটা শুনছি রেডিওতে। ওনার ঘোষণা শুনেই বুঝছি বাঙালি সৈন্যরা যুদ্ধ করতেছে, আমাদেরকেও যেতে হবে। আয় বিকালে রাজশাহী হাউসে। চিনেছিস তো? রমনা থানার কাছে। চিনি, লিচ্যাংয়ের বাসা তো। বিকালবেলা রাজশাহী হাউসে মিটিং। হাবিবুল আলমের অস্থির লাগে। সে কল্পনায় নিজেকে দেখতে পায় যুদ্ধের ময়দানে। কিন্তু কে মেজর খালেদ মোশাররফ? তাকে সে চেনে না, তার নাম শোনে নাই। কিন্তু মেজর জিয়াউর রহমানের ঘোষণাটা তার কানে বাজছে। বিকালবেলা হাবিব হাজির হয় রাজশাহী হাউসে। তারা ছাদে ওঠে, কায়ুম, জিয়া, লিংচা আর হাবিব। লিংচাও তাদের কমন বন্ধু। তার ভালো নাম ইর্তিজা রেজা চৌধুরী। ও একটু শারীরিকভাবে আনফিট। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বয়স 20-র কোঠায়, কেউ হয়তো 21, কেউ 22। চৈত্র মাস শেষ হয়ে আসছে। আজকের বিকালটা বেশ গুমট, সবাই ঘামছে। তবে হঠাৎ করে হাওয়া বইতে শুরু করে। বসন্তের বিখ্যাত সমীকরণ, কপালের ঘামে বুলিয়ে দেয় শীতল পরশ। তাদের আরাম লাগে। জিয়া মুখ খোলে, আমি মুক্তিযুদ্ধের সেক্টর 2-তে আসতেছি। ওখানে আমি ট্রেনিং নিচ্ছি। আমাকে পাঠাইছেন ক্যাপ্টেন হায়দার। আমার সাথে আসছে আশফাকুজ্জামান। খালেদ 4th বেঙ্গল রেজিমেন্ট নিয়ে রেগুলার আর্মি গঠন করছেন। তার সাথে যোগ দিচ্ছেন বর্ডারের ইস্ট পাকিস্তান রাইফেলস। ঢাকা থাকবে খালেদ মোশাররফের আওতায়। এখন ঢাকার ছেলে দরকার। মেজর খালেদ মোশাররফ ক্যাপ্টেন হায়দারকে বলেছেন, ঢাকায় ছাত্র পাঠাও, ঢাকা থেকে আরও ছাত্রকে নিয়ে আসো। আসলে ওনারা চাচ্ছেন ঢাকায় গেরিলা অপারেশন শুরু করতে, যত তাড়াতাড়ি পারা যায়। এই জন্য ঢাকার ছাত্র দরকার। ক্যাপ্টেন হায়দারকে একবার দেখলেই তোদের পছন্দ হবে। যুদ্ধের শুরুতেই সিলেটে ক্যাপ্টেন হায়দারের হাতে গুলি লাগে। তার বাম হাতে প্লাস্টার আছে, সেই জন্য উনি ফ্রন্টে যেতে পারছেন না। হেডকোয়ার্টার থেকে যুদ্ধের পরিকল্পনা করতেছেন। এখন বল, তোরা যাবি কি না? অবশ্যই যেতে হবে, আলম ভাবে। না যাওয়ার প্রশ্নই আসে না। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। লিংচা বলে, আমার কি হবে, আমিও তো যেতে চাই। হঠাৎ নীরবতা নেমে আসে ওই আড্ডায়। লিংচা যেতে চায়, কিন্তু ও তো খানিকটা শারীরিক প্রতিবন্ধী। ওকে নেওয়া তো ঠিক হবে না। জিআই নীরবতা ভঙ্গ করে, বলে, লিংচা, তুই ঢাকাতেই থাক। এখন যুদ্ধ মানে তো শুধু বন্দুক দিয়ে গুলি ছোড়া নয়, আরও নানাভাবে যুদ্ধ করা যায়। ঢাকায় যখন ফ্রিডম ফাইটাররা ঢুকবে, তুই তাদেরকে আশ্রয় দিবি, খবর দিবি। এই যে তোর বাসায় আজকে মিটিং হচ্ছে, এটাও তো মুক্তিযুদ্ধেই অংশ নেওয়া। পরদিন হাবিবুল আলমের বাসায় মুক্তিযোদ্ধা আহমেদ জিয়া আসে। কিভাবে তারা পাড়ি দেবে সীমান্ত, এ বিষয়ে সলা করতে। ঠিক হয় আলম খবর দেবে কায়ুমকে, কায়ুম শ্যামলকে, জিয়া নিজেই খবর দেবে মনির চৌধুরীর ছেলে ভাষণকে।
আর তারা যাত্রা শুরু করবে পরদিন সকাল 7টা থেকে 7:30টার মধ্যে হর্সেও গ্যাস ফ্যাক্টরির কাছের পেট্রোল পাম্প থেকে। আগামীকাল যাত্রা। হাবিব আলম রাত্রিবেলা দু চোখের পাতাই এক করতে পারে না। তার বাসা থেকে সে বিদায় নেবে কি করে? আব্বা আম্মাকে বলে বিদায় নেবার প্রশ্নই আসে না। সে হলো বাড়ির একমাত্র ছেলে, আর তার বোন আছে 4টা। বড় বোনের বিয়ে হয়ে গেছে। তিনি থাকেন 3 সন্তান সহ খুলনায়। স্বামী পাকিস্তান নেভির অফিসার। এ বাসায় থাকে 3 বোন। তাদের চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বের হওয়া মুশকিল। তার উপর হাবিবুল আলম থাকে বাসার দোতলায়। কাঠের খাড়া সিঁড়ি দোতলা থেকে সোজা নেমে গেছে নিচতলায়, যে জায়গাটায় সেখানে সারাক্ষণে কেউ না কেউ বসে থাকে, আসা যাওয়া করে, কাজ করে। হাবিব একটা ছোট্ট পিআইএ বার্কা ব্যাগ গুছিয়ে নিয়েছে। এটা সে ব্যবহার করেছিল স্কাউটের প্রতিনিধি হিসেবে গত ডিসেম্বরে তার অস্ট্রেলিয়া সফরের সময়। ভোরের আজান হচ্ছে। হাবিবুল আলম বিছানা ছাড়ে। মশারি টাঙানোই থাকুক। সে পাশ বালিশটাকে শুইয়ে দেয় বিছানায়, ঢেকে দেয় একটা চাদর দিয়ে। তারপর একটা চিঠি লিখে বাসার সবার উদ্দেশ্যে, আমি মুক্তিযুদ্ধে যোগ দিতে যাচ্ছি, আমার জন্য চিন্তা করো না, দোয়া করো। চিঠিটা পড়ার টেবিলে রেখে একটা বই দিয়ে চাপা দেয় সে। তারপর কাঁধে ব্যাগটা ফেলে আস্তে করে দরজাটা বন্ধ করে বাইরে বারান্দায় আসে। একটা টিনের চালা পার হতে হবে, তারপর কাঠের ফ্রেম। সেখান থেকে একটা লাফ দিয়ে নিচতলায় নামা যাবে। তাহলে কেবল সিঁড়িটা এড়িয়ে যাওয়া সম্ভব। একটা একটা করে পা বিড়ালের মতো সতর্কতায় ফেলে সে কার্নিশে চলে আসে। তারপর দোতলার মেঝে সমান উচ্চতা থেকে একটা লাফ দিয়ে এসে পড়ে দিলু রোডের সরু গলিতে। গলিতে পড়ে যায় সে, ওঠে। তারপর হাত ঝেড়ে রওনা হয় অজানার উদ্দেশ্যে। সীমান্ত পেরিয়ে তারা এসে গেছে মতিনগরে, সেক্টর 2 হেডকোয়ার্টারে। সেখান থেকে তাদের পাঠানো হয় কাঠালিয়া মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ শিবিরে। তারা যোগ দেয় 2 নম্বর প্লাটুনে। তার মানে এরই মধ্যে 1 নম্বর প্লাটুন গড়ে উঠেছে। যারা আগে এসেছে তারা তাতে যোগ দিয়েছে। 2 নম্বর প্লাটুনের কমান্ডার হলেন আজিজ, ছাত্রলীগের ঢাকা কলেজের ভিপি। জিয়া সহ হাবিব আলমেরা 2nd প্লাটুনে সবুজ রঙের তাঁবুতে ঢোকে। দেখতে পায় আরও 7-8 জন সেখানে আছে, অর্থাৎ সব মিলে দাঁড়ালো 12-13 জন। তাঁবুর একপাশের ঢাকনা খুলে রাখা হয়েছে, তবু তাঁবুর ভেতরটা গরম। একদিন পরে 2 নম্বর প্লাটুনের ছাত্র যোদ্ধাদের সঙ্গে দেখা করতে আসেন তখনকার কিংবদন্তি সেক্টর 2 প্রধান মেজর খালেদ মোশাররফ। সঙ্গে আসেন ক্যাপ্টেন হায়দার, শহীদুল্লাহ খান বাদল প্রমুখ। খালেদ মোশাররফ লম্বা, ফর্সা, তার পরনে নীল রঙের ট্রাউজার, হলদে রঙের ফুল হাতা শার্ট, কোমরে পিস্তল। ছাত্র যোদ্ধাদের সামনে তিনি দেন এক সম্মোহনী ভাষণ। তিনি বলেন, পাকিস্তানি হানাদার শাসকদের বিরুদ্ধে আমরা লড়াই করব 3 ভাবে: রাজনৈতিক, অর্থনৈতিক আর সামরিক ক্ষেত্রে। এই লড়াইয়ে ছাত্রদের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দিয়েই চলবে আমাদের গেরিলা ওয়ারফেয়ার অফ সেক্টর 2। তোমরা যারা এসেছ তারা মনে রেখো, একবার শুরু করলে ফিরে যাবার কোনো পথ নেই। এখনও চলে যেতে পারো, পরে আর পারবে না। হয় জিততে হবে, নয়তো মরতে হবে। তবে মনে রেখো, স্বাধীন দেশের সরকার জীবিত গেরিলাদের চায় না। নো গভর্নমেন্ট ওয়ান্টস অ্যান অ্যালাইভ গেরিলা। নিতে পারে না। দেশ স্বাধীন হলে তোমাদের কি হবে আমি বলতে পারবো না। তবে যদি তোমরা আত্মত্যাগ করো, যদি শহীদ হও, তাহলে সেটা হবে তোমাদের জীবনের শ্রেষ্ঠ ব্যবহার। এই মৃত্যু হবে বীরের মৃত্যু, দেশের জন্য মৃত্যু, মাতৃভূমির জন্য মৃত্যু, মায়ের জন্য মৃত্যু। শাহাদাত চৌধুরীকে যে মেজর খালেদ তার কাছে যাওয়ার সুযোগ দিয়েছিলেন তার একটা কারণ ছিল। সেটা হলো সাঁচোয়ের সঙ্গে ঢাকার বুদ্ধিজীবী মহলের স্বাভাবিক যোগাযোগ। সাঁচো দেখা যাচ্ছে ঢাকা গেলে সঙ্গে করে আনে আলতাফ মাহমুদের সুর করা নতুন গান। আরও পরমাশ্চর্য, সে একবার সঙ্গে করে আনলো 2টি কবিতা। সেই কবির নাম বলা বারণ, কিন্তু খালেদ মোশাররফকে বলতে তো মানা নাই। শামসুর রহমান রয়ে গেছেন অবরুদ্ধ বাংলাদেশে, কিন্তু গোপনে লিখে সাঁচোয়ের হাতে পাঠিয়েছেন একজোড়া আশ্চর্য কবিতা। গোপনে সেই কবিতা বয়ে সীমান্ত পাড়ি দিয়ে মেঘালয়ের ক্যাম্পে খালেদের হাতে পৌঁছে দিল সাঁচো। সুলতানা কামাল পড়ে শোনালো কবিতা দুটো খালেদ সহ মুক্তিযোদ্ধাদের। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো, মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। আর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়।
আর কতকাল লিখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা। সকিনা বিবির কপাল ভাঙল। স্মৃতি সিঁদুর মুছে গেল হরিদাসীর। কবিতা দুটো শুনে পুরো ক্যাম্প উদ্বুদ্ধ হয়ে উঠেছিল। এরপর সাচকে দেখেই শামসুর রহমান লেখেন তার আরেকটা অসাধারণ কবিতা, গেরিলা। এই কবিতাটা যখন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে পড়া হলো, আবেগে চোখ ভিজে এসেছিল অনেকেরই। দেখতে কেমন তুমি? কিরকম পোশাক আশাক পরে করো চলাফেরা? মাথায় আছে কি জটাজাল? পেছনে দেখতে পারো জ্যোতিষ চক্র সন্তের মতন? টুপিতে পালক গুঁজে অথবা জবরজং ঢোলা পাজামা কামিজ গায়ে মগডালে একা শীষ দাও পাখির মতন, কিংবা চাখানায় বসো ছায়াছন্ন? দেখতে কেমন তুমি? অনেকেই প্রশ্ন করে, খোঁজে কুলুজি তোমার আতিপাতি। তোমার সন্ধানে ঘোরে ঝানু গুপ্তচর সৈন্য পাড়ায় পাড়ায়, তন্ন তন্ন করে খোঁজে প্রতি ঘর। পারলে নীলিমা চিরে বের করত তোমাকে ওরা, দিত ডুব গহন পাতালে। তুমি আর ভবিষ্যৎ যাচ্ছ হাত ধরে পরস্পর, সর্বত্র তোমার পদধ্বনি শুনি দুঃখ তাড়ানিয়া। তুমি তো আমার ভাই, হে নতুন সন্তান আমার। শাহাদাত চৌধুরী আজ যুদ্ধের 14 বছর পরেও স্মরণ করতে পারেন ভাই আর সন্তান বলে সম্বোধন করার এই শেষ পংক্তিটা তাদের শরীরে কী রকম বিদ্যুৎ খেলিয়ে দিয়েছিল। ট্রেনিং শেষে হাবিবুল আলমের প্রথম ঢাকায় আগমন। আর ঢাকায় প্রথম অপারেশন ছিল মেজর নুরুল ইসলাম শিশুর স্ত্রী আর 2 কন্যাকে ঢাকা থেকে মতিনগর নিয়ে যাওয়া। এজন্য নুরুল ইসলাম পুরস্কার হিসেবে হাবিবুল আলমকে দিতে চেয়েছেন একটা চাইনিজ এলএমজি আর কাজী কামালকে একটা চাইনিজ পিস্তল। এর আগে কাজী কামাল কাইয়ুমকে সঙ্গে নিয়ে ঢাকায় এসে মেজর সাফা জামিলের স্ত্রী ও 2 পুত্রকে উদ্ধার করে নিয়ে যাওয়া সাফল্য দেখিয়েছে। এবার মেজর নুরুল ইসলাম শিশুর পরিবারকে নিতে কাজী কামালের ডাক পড়লে হাবিবও তার সঙ্গে যেতে ইচ্ছা প্রকাশ করে, কারণ হাবিব শিশুর বাসাটা আগে থেকেই চেনে। আর কাজী কামালকে হাবিবুল আলম আগে থেকেই চেনে বাস্কেটবল খেলোয়াড় হিসেবে, তাকে ডাকে কাজী ভাই বলে। হাবিবুল আলম নিজেও ফার্স্ট ডিভিশন লিগে হকি খেলে থাকে। এই পিস্তলটা কাজী জিতে নিতে সক্ষম হয়, হাবিবও জিতে নেয় এলএমজিটা। মেজর নুরুল ইসলামের পরিবারকে তারা সীমান্তের ওপারে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে সাফল্যের সঙ্গে। এই পিস্তলটার কথা ঢাকার মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে মনে পড়ে যায়, এজন্য যে জুয়েলের খুব লোভ ছিল পিস্তলটার উপর। আজাদদের বাসা থেকে ধরা পড়ার দিনও জুয়েল তার পাশে এই পিস্তলটা রেখেছিল। ওখান থেকেই কাজী কামাল পিস্তলটাকে হারায়, আর হারায় আজাদকে, জুয়েলকে এবং বাশারকে। শুনছিলেন আনিসুল হকের উপন্যাস মা, পড়ছিলাম এর 7ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গী থাকবেন। ধন্যবাদ।